মব সৃষ্টিতে কিছু মানুষ উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। বলেছেন, বিশৃঙ্খলার মধ্য দিয়ে ফায়দা নেওয়ার ষড়যন্ত্র করছে একটি মহল। মব জাস্টিসকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদরাও। যারা মবের নামে অরাজকতা সৃষ্টি করছে তাদের চিহ্নিত করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দফায় দফায় মব সৃষ্টি হয়েছে। এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সম্প্রতি ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙচুর ও বইমেলায় হট্টগোলের পর তীব্র হয়েছে সমালোচনা। সোমবার মবের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। পাল্টা বক্তব্য দিয়েছেন মানবাধিকার কর্মী ফরহাদ মজহারও। মব প্রসঙ্গে রাজনীতিবিদদের দাবি, এর সাথে মৌলবাদ বা জঙ্গিবাদের সম্পর্ক নেই, তবে এর সাথে জড়িতদের খুঁজে বের করা জরুরি। যে ঘটনাটি ঘটেছে এখানে মৌলবাদের কিংবা জঙ্গিবাদের কোনো সম্পৃক্ততা নেই। আমার মনে হয় সরকারের পক্ষ থেকে এই ধরনের বার্তা দেওয়া প্রয়োজন যে বাংলাদেশে কোনো ধর্মীয় মৌলবাদ কিংবা জঙ্গিবাদের কোনো জায়গা নেই কিংবা অস্তিত্বও নেই। মবের উদ্দেশ্য নিয়ে উদ্বিগ্ন নিরাপত্তা বিশ্লেষকেরা। তাদের সন্দেহ, পরিকল্পিতভাবে কিছু মানুষকে উস্কে দিয়ে কেউ ফায়দা নিতে চাচ্ছে। সে যখন নিশ্চিত থাকে যে এই অপরাধের করবার কারণে তার কোনো শাস্তি হবে না, তখন তার ভেতর একটা ফলস পারসেপশন কাজ করে যে এই মাঠটা তো তার। অগ্নিকাণ্ডের সম্পর্কিত আছে কিনা, অর্থলগ্নি সম্পর্কিত আছে কিনা, নেপথ্যে কোনো রাষ্ট্র আছে কিনা, এই সকল তথ্য উপাত্তই এই আমরা প্রত্যাশা করি যে এই সমস্ত ঘটনার পেছনে যা আছে সেটা আমাদের কাছে এই ইনফরমেশনগুলো থাকতে হবে। মব বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকেরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৌহিদি জনতাকে হুমকি দিতে নয়, বরং সতর্ক করতে চেয়েছেন, এ দাবি করেছেন সরকারের প্রধান উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড প্রোফাইল পোস্ট দিয়ে এ বার্তা দেন তিনি। উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, যারা তৌহিদি জনতা পরিচয় দিচ্ছেন তাদের হুমকি নয়, সতর্ক করা হয়েছে। তিনি আরও বলেন, গত ১৫ বছরে নিপীড়ন সহ্য করে এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতীয় সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভূলিষ্ঠিত হচ্ছে। সবাইকে এই সম্ভাবনা রক্ষা করার আহ্বান জানান উপদেষ্টা। সোমবার বইমেলায় একটি স্টল নিয়ে হট্টগোলের ঘটনায় ফেসবুকে পোস্ট দেন মাহফুজ আলম। সেখানে তিনি লেখেন, তৌহিদি জনতার নামে আহাম্মকি বা উগ্রতা শান্তি বিনষ্টের কারণ। এই পোস্টের কারণে সমালোচনার মুখে পড়েন উপদেষ্টা। পুলিশ ও বিচার বিভাগ যখন সঠিকভাবে কাজ করবে তখন মবতন্ত্রের অবসান হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজারবাগে মানবাধিকার ও পরিবেশ আইন নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, গত 15 বছরের সব অরাজকতা, গুম খুনের বিচার হবে। সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, আইনের যা ইচ্ছে তাই ব্যবহার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, কোনো অপরাধীকে মাঠে ময়দানে দেখতে চান না তিনি। সব সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা হবে। ফ্যাসিবাদীদের দোষরা যেন কোনোভাবেই জামিন না পায় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান উপদেষ্টা। এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জেলখানা যেন রাজনৈতিক কর্মী নির্যাতনের জন্য ব্যবহার না হয় তা নিশ্চিত করা হবে। তাদের দোষররা অর্থ পাচারকারী, লুণ্ঠনকারী, ষড়যন্ত্রকারী, দুষ্কৃতিকারী, রাষ্ট্রদ্রোহী, দুদকের মামলায় আসামিদের আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। সরকারের পুলিশ বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সশস্ত্র বাহিনীর সদস্যরা আইনি প্রক্রিয়ায় এই সকল অপরাধীকে উল্লেখযোগ্য পরিমাণ গ্রেপ্তার করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান প্রসিকিউটরের সাথেও আপনাদের বিভিন্ন যোগাযোগ থাকে। তা আমরা মনে করি এই 4টা প্রতিষ্ঠান যদি আরো বেশি সমন্বয়ের সাথে কাজ করেন, আরো বেশি, অনেক সময় আপনারা দায়িত্বশীল থাকেন, সব ক্ষেত্রে যদি আরো দায়িত্বশীল থাকেন, তাহলে আমরা এই যে বর্তমান সময়ে যে চ্যালেঞ্জটা প্রথমে বর্ণনা করলাম সেটা আরো সাকসেসফুলি মোকাবেলা করতে পারবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের 16টি মামলার মধ্যে 4টির তদন্ত এই মাসেই শেষ হবে। আইন উপদেষ্টার আশা, অক্টোবরের মধ্যে জুলাই গণহত্যার 3 থেকে 4টি মামলা রায় হবে।
মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, মত প্রকাশের স্বাধীনতা বিরোধী ৩৯৩টি মামলা প্রত্যাহার করা হবে। জুলাই অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে ১৬টি। এর মধ্যে ২টি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাকি ১৫টিতে বিগত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আসামি। এই মাসের মধ্যে অন্তত ৪টি মামলার তদন্ত শেষ হবে। আইন উপদেষ্টার আশা, অক্টোবরের মধ্যেই এগুলোর রায় পাওয়া যাবে। আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা ৩ থেকে 4টি মামলা রায় পেয়ে যাব। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন, যে ৩-৪টা মামলার কথা আপনাদেরকে বললাম। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সাইবার সিকিউরিটি আইনে মত প্রকাশের স্বাধীনতা বিরোধী ৩৯৬টি মামলা ছিল। এর মধ্যে ৩৩২টি প্রত্যাহার হয়েছে, আরও ৬১টি এ মাসে প্রত্যাহার। সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে আমরা শুধুমাত্র স্পিচ অফেন্স, মত প্রকাশের স্বাধীনতার কারণে যেই অফেন্সগুলো হয় সেই মামলাগুলো প্রত্যাহার করছি। কম্পিউটার অফেন্স না, কম্পিউটার হ্যাকিং সংক্রান্ত মামলাগুলো না। আওয়ামী লীগ আমলে ১৬,৪২৯টি গায়েবী মামলা রয়েছে। আইন উপদেষ্টা জানান, এ সপ্তাহে প্রত্যাহার হচ্ছে ৫৩টি। এ মাসের মধ্যে হবে ১,২১৪টি। ১২১৪টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এই ১২১৪টির মধ্যে ৫৩টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। এ সময় তিনি আরও জানান, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের মনোভাব ইতিবাচক নয়। এ ইস্যুতে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় দেশটি। তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরেই ভোট গ্রহণের সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, জানিয়েছেন কমিশনার আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। অন্যদিকে ইউএনডিপি বলছে, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে উন্নয়ন সহযোগীদের সাথে বৈঠক শেষে তারা এসব কথা বলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদ সহ চলছে সব প্রস্তুতি। মঙ্গলবার নির্বাচন ভবনে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার সাথে বৈঠক করে কমিশন। ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া সহ 18টি দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন সহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতে ইসিকে শক্তিশালীকরণ, ভোটার নিবন্ধন, ভোটার প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে বৈঠকে উন্নয়ন সহযোগীরা আলোচনা করেছে। আগামী নির্বাচনে ইসিকে সব ধরনের সহযোগিতা করবে ইউএনডিপি। সরকার প্রধান ঘোষিত সময়সূচি ধরেই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা উন্নয়ন সহযোগীদের কাছে তুলে ধরেছে কমিশন। আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের কোনো ভিন্ন প্রস্তুতি নেই। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। আগামীতে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ইউএনডিপি বলেছে, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন। বাংলাদেশ ইলেকশনস কমিশন নির্বাচন কমিশন গত ডিসেম্বরে সহায়তা দেওয়ার জন্য অনুরোধ করেছিল। আমরা নির্বাচন কমিশনকে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা করছি। আশা করছি এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন হবে। এক্ষেত্রে নির্বাচনের সময়সীমা নিয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন। এ নিয়ে আমাদের কোনো মতামত নেই। এদিকে বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কমিশনকে সহযোগিতা করছে ইউএনডিপি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চক্রান্ত না হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার রাজধানীর মুগদায় এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এই কর্মশালায় আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা বিএনপি।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন আয়োজনের সময় ক্ষেপণ করা যায় না। নির্বাচন সরকার ক্ষমতা নিলে সব অস্থিরতা দূর হয়ে যাবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আমরা আশা করতে পারি যদি কোনো কারো চক্রান্ত না থাকে তাহলে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং এই দেশের জনগণ তাদের পছন্দ অনুযায়ী দলকে, তাদের পছন্দ অনুযায়ী ব্যক্তিকে ভোট দিতে পারবেন। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম। 2021 সালের নভেম্বর থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অবস্থান নির্ধারণ হয়। এতে দেখা যায় দেশে দুর্নীতি আরও বেড়েছে। স্বৈরাচার শাসনের শেষ থেকে দুর্নীতি ছিল সর্বোচ্চ পর্যায়ে। মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় টিআইবি। বার্লিন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক 2024 নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। সিপিআই সূচক মতে 180টি দেশের মধ্যে বাংলাদেশের স্কোর 23, যা গত 13 বছরের মধ্যে সর্বনিম্ন। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নিচে রয়েছে কেবল আফগানিস্তান। এমন দুরবস্থার জন্য 4 বারের দুর্নীতিগ্রস্ত আওয়ামী শাসনামলকে দায়ী করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, সাবেক সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্তরা শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। মানুষ তাদেরকে প্রধান অতিথি করে, ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি বানায়, গলায় মালা দিয়ে আমরা পুরস্কৃত করি তাদেরকে। আবার সবচেয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাকে 4 বার শুদ্ধাচার পুরস্কার দেই, যার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয় শেষ পর্যন্ত, কিন্তু তাকে ফিরে আর পাই না। টিআইবি বলছে, আমলাতন্ত্রের বিষয়টি গত 53-54 বছরে গড়ে উঠেছে। অন্তর্বর্তী সরকারের পক্ষে সেটি হঠাৎ ভেঙে ফেলা সম্ভব নয়। এটি সময় সাপেক্ষ। স্বার্থের দ্বন্দ্বের সংস্কৃতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, পাশাপাশি পরিবর্তন করতে হবে রাজনৈতিক সংস্কৃতিও। এটা দীর্ঘমেয়াদে এবং বলবো যে রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক নেতৃত্বে উভয়ের মধ্যেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি, বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলনের যে মূল চেতনা, সেটা থেকে শিক্ষা গ্রহণের মানসিকতা থাকতে হবে এবং সেটার চর্চা করতে হবে। বর্তমানে বাংলাদেশে দুদক ভালো কাজ করছে উল্লেখ করে দুর্নীতি কমাতে তা অব্যাহত রাখার আহ্বান জানায় টিআইবি। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামালপুরের মাদারগঞ্জে শুরু হয়েছে গ্যাসের অনুসন্ধান। গ্যাসের উপস্থিতি নিয়ে অনেকটাই আশাবাদী বাপেক্স। প্রত্যাশা অনুযায়ী গ্যাস মিললে এ কূপ থেকে দৈনিক গড়ে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব। এখান থেকে উত্তোলন করা গ্যাসের বাজার মূল্য হবে প্রায় 16,700 কোটি টাকা। পেট্রোবাংলা বলছে, এই কূপ থেকে উত্তোলন শুরু হবে। সর্বপ্রথম গ্যাস পাবে যমুনা সার কারখানায়। জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে সাইসমিক উপাত্তে গ্যাসের উপস্থিতি পায় বাপেক্স 1980 সালে। এরপর কেটেছে 44 বছর। কয়েকবার সাইসমিক উপাত্ত ও ক্লোজ গ্রিড সাইসমিক সার্ভে করে বাপেক্স। উপাত্ত বিশ্লেষণে গত 24 জানুয়ারি জামালপুর এক অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু করে বাপেক্স। রিপোর্টগুলি অ্যানালাইসিস করতে বেশ সময় লাগে, বিভিন্ন অ্যানালাইসিস করতে করতে সময় লাগে। তারপরে হেরা যদি সিলেক্ট করে দেয় অ্যানালাইসিসে, যদি তাদেরকে মেনশন করে যে এই জায়গাটা পাবো, এই জন্য হয়তো সময় লাগার একটা কারণ। দীর্ঘদিনের প্রতীক্ষার পর গ্যাসের অনুসন্ধান শুরু হওয়ায় আনন্দিত স্থানীয়রা। দেশের অর্থনীতি সমৃদ্ধ হওয়ার পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের, এমনটাই আশা তাদের। কূপ খননের ফলে জাতীয় অর্থনীতিতে এই খনিজ সম্পদ যুক্ত হবে, এর জন্য দেশ এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখি। আমাদের যারা এখানে আছে যোগ্যতা অনুযায়ী তাদেরকে একটু চাকরির ব্যবস্থা করবে, এই প্রত্যাশা রাখি। এই প্রকল্পে গ্যাসের উপস্থিতির বিষয়ে অনেকটাই আশাবাদী বাপেক্স। আর এখানে গ্যাস পাওয়া গেলে যমুনার ওই পারেও গ্যাসের সন্ধান পাওয়ার আশা পেট্রোবাংলার। এটা তো মাটির নিচের যেহেতু বিষয়, আমরা এটা সাধারণত এই যে অ্যানালাইসিস করে যে ইন্ডিকেশনটা আমরা পেয়েছি, তারপরেই কিন্তু আমরা এখানে আসলে ড্রিলিং করি। এটা তো অনুসন্ধান কূপ খনন করছি, এরপরে আমরা আশেপাশে আরও অনেকগুলো উন্নয়ন কূপ খনন করব,
যেন আমাদের প্রোডাকশনটা আরও বাড়তে পারে, আর এটাকেই বেস করে আমরা আরও এলাকাকে নিব। 3 মাস মেয়াদী প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 168 কোটি টাকা। আর 3000 মিটার খননের পর 400 BCF গ্যাস পাওয়া গেলে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুমিল্লার 8টি মডেল মসজিদে 40 লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার বিপাকে কর্তৃপক্ষ। এক একটি মসজিদে প্রতি মাসে বিল হয় 40,000 টাকা। দানের ওপর নির্ভরশীল হওয়ায় এসব পরিশোধ করা যাচ্ছে না, বলছেন ইসলামিক ফাউন্ডেশন। বিদ্যুৎ সাশ্রয় ও বিল পরিশোধে ব্যবস্থা নিতে পল্লী বিদ্যুৎ সমিতি ও উপজেলা প্রশাসনকে দায়িত্ব দিয়েছে জেলা প্রশাসন। কুমিল্লা জেলায় মোট 11টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়। এর মাধ্যমে কার্যক্রম চালু হয়েছে 8টি। গত 2-3 বছরে বিভিন্ন সময়ে উদ্বোধন করা হয় এসব মসজিদ। এক একটি মসজিদে প্রতি মাসে কমপক্ষে 40,000 টাকা বিদ্যুৎ বিল আসে। 8টিতে বকেয়া 40 লাখ টাকারও বেশি। মসজিদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা বলছেন, ইমাম মুয়াজ্জিনের বেতন ছাড়া অন্যান্য সব খরচই আসে মুসল্লিদের দানের টাকায়। কিন্তু তুলনামূলক কম জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় পর্যাপ্ত দান বা সহায়তা মিলছে না। অবশ্যই এটা চাপ হয়ে যায় আমাদের জন্য, কারণ আমাদের টাকা আসে মাত্র 50 বা কিছু বেশি আসে, কিন্তু এটা আমাদের দানের টাকা দিয়ে আমাদের বিদ্যুৎ পরিশোধ করা সম্ভব না। দানের টাকাটাই হলো আমাদের ইনকাম আর কি। তো এই দানের টাকা যেটা আসে সেটা একেবারেই স্বল্প, সেটা দিয়ে আসলে সংকলন হয় না আমাদের বিদ্যুৎ বিল। 2-1টা মসজিদ শুধু আমরা কিছু টাকা পরিশোধ করতে পারছি, বাকি টাকাটা আমাদের বকেয়া রয়ে গেছে আর কি। এদিকে বিল সাশ্রয়ে বৈদ্যুতিক লাইন পরিবর্তন এবং অপচয় রোধের পরামর্শ জেলা প্রশাসনের। বকেয়া পরিশোধে বিত্তবানদের সহায়তারও আহ্বান জানানো হয়েছে। আমরা আমাদের লোড ক্যালকুলেট করে মিনিমাম যতটুকু হলে হয় এটাতে আমরা নামানোর চেষ্টা করেছি। অনেকগুলো মসজিদে এগুলো নামিয়েছি, যার ফলে হবে কি আপনার বিদ্যুৎ বিল কিছুটা কমে আসবে। বকেয়া আছে সঠিক, আমরা চেষ্টা করছি মানুষকে অনুরোধ করে যদি বিদ্যুৎ বিলের যতটুকু কাটানো যায় সমস্যা। জেলা শহরের 4তলা মডেল মসজিদে একসাথে 1200 এবং উপজেলা 3তলা বিশিষ্ট মডেল মসজিদে 800 মুসল্লি একসাথে নামাজ আদায়ের সুযোগ রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনায় চিত্রনায়িকা পপির বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। মারধর ও হত্যার হুমকি উল্লেখ করে এই নিরাপত্তা চেয়ে জিডিটি করেছেন তারই বোন ফিরোজা বেগম খেয়ালি। পপির দাবি, পরিবারের লোকজন তার বিরুদ্ধে মিথ্যাচার করছে। প্রাথমিক তদন্তে বিষয়টিকে পারিবারিক দ্বন্দ্ব বলছে পুলিশ। খুলনার শিববাড়িতে ইব্রাহিম মিয়া সড়কটি চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির চাচার নামে। গত 3 ফেব্রুয়ারি সেখানে বাকবিতণ্ডায় জড়ায় 2 বোন। এরপর থানায় জিডি করেন পপির বোন ফিরোজা বেগম খেয়ালি। ফিরোজা বেগম ও তার মা মরিয়ম বেগমের দাবি, পপি তার বাবার 11 কাঠা সম্পত্তি থেকে জোর করে 2007 সালে 5 কাঠা লিখে নেয়। সম্প্রতি তাদের বাবার নামে থাকা বিদ্যুৎ ও ওয়াসার বিল নিজের নামে করেছেন পপি। বিষয়টি অভিযোগের পর তদন্ত টিম গেলে হয় বাকবিতণ্ডা। ইনকোয়ারি অফিসাররা আছেন ওয়াসার, ওনারা ইনকোয়ারিতে আসছিল যে মিটারটা কোন জায়গার পরে। তো তাদের ওই ইনকোয়ারি আসার মধ্যেই সে আমাকে রাস্তার মধ্যে সিনকেট করছে এবং আমাকে থাপ্পড় দিয়েছে। তখন আমি যে আসলে জিডিটা করছি এবং তার স্বামীও আমাকে গেটের সামনে দাঁড়ায় হুমকি দিয়েছে। ওই 11 কাঠা জমি ওর, পুরোটা জমিটা ওর চাই। ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক আমার কাছ থেকে জমিটা নিয়ে নিবে, কিন্তু আমার তো আরো 5টা বাচ্চা আছে। এদিকে চিত্রনায়িকা পপির দাবি, তিনি সবকিছুই তার পরিবারের জন্য করেছেন। এখন সেই পরিবারের লোকজনই তার বিরুদ্ধে মিথ্যাচার করছেন। এই অভিযোগগুলো আমার মা আর বোন করছে, খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম। এর পুরোটাই মিথ্যে, বানোয়াট এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে। জিডির বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। আমরা এই ধরনের কোনো কিছুই পাই না। ওদের পারিবারিক বিষয়, মিটার পানি সংক্রান্ত নিয়ে বসছিল, অথাও বসছিল, সেখানে একটু সামান্য তর্কাতর্কি হয়েছিল, এতটুকু। এর বাইরে আমরা এখন পর্যন্ত আর বাকিটুক যে কোর্টের থেকে অনুমোদন আসলে আমরা বাকি ডিটেলস তদন্ত করে জানা যাবে। 2008 সাল থেকে পপির সাথে জমিজমা নিয়ে দ্বন্দ্ব তার পরিবারের। গত বছর তাদের বাবা মারা যাওয়ার পর তা প্রকাশ্যে আসে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা।
অমর ২১শে বইমেলায় সব্যসাচী স্টলে তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বাংলা একাডেমির সচিব ও বইমেলা টাস্কফোর্স কমিটির প্রধান সেলিম রেজা মঙ্গলবার এ কথা জানান। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বাংলা একাডেমির পরিচালক মোহাম্মদ হারুন রশিদকে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার সন্ধ্যায় বইমেলার সরোয়ার্দী উদ্যান অংশে থাকা সব্যসাচী স্টলে ওই হট্টগোলের ঘটনা ঘটে। পরে ওই স্টল বন্ধ করে দেয় পুলিশ। টাস্কফোর্স কমিটির প্রধান বলেন, বাংলা একাডেমির স্টল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়নি। আইন শৃঙ্খলার স্বার্থে পুলিশ আপাতত স্টল বন্ধ রেখেছে। নিরীক্ষাধর্মী সাহিত্য চর্চার অন্যতম মাধ্যম লিটল ম্যাগাজিন। প্রতি বছর বইমেলায় থাকে এর আলাদা কর্নার, কিন্তু এখন আর তেমন জমে ওঠে না। তরুণ পাঠকরা জানান, আধুনিক প্রযুক্তির যুগে লিটল ম্যাগাজিন একটি গণ্ডিতে সীমাবদ্ধ হয়ে গেছে। নতুনদের সাহিত্য চর্চায় সুযোগ দেয়া ও নতুন চিন্তাভাবনা নিয়ে লিটল ম্যাগাজিন প্রকাশিত হয়। বইমেলায় লিটল ম্যাগ কর্নার থাকলেও পাঠক সমাগম হয় না। লেখক পাঠক আড্ডাও নেই আগের মতন। লিটল ম্যাগাজিন না থাকলে নতুন লেখক সৃষ্টি হবে না, কারণ জনপ্রিয় লেখকরা তো সব জন্ম নেয় না জনপ্রিয় হয়ে। লাইফস্টাইলের ভেতরেই একটা মানে প্রতিষ্ঠানের ভেতরে চলে যাওয়ার একটা প্রবণতা এসে গেছে। যার একটু নাম হয় সেই এখন লেখক সত্তাটা কোথায় সেটা ঠিক জানি না, কিন্তু লিটল ম্যাগ এখনো সেই সাহিত্য চর্চা নিয়েই আছে। তরুণরা জানান, আধুনিক প্রযুক্তির যুগে সাহিত্যের এ মাধ্যমটি অনেকটাই পর্দার আড়ালে। লিটল ম্যাগাজিন সেই তরুণ সমাজের কাছে নিজেদের উপস্থিতি আর কি ফুটিয়ে তুলতে পারতেছে না। পাবলিসিটি স্টান্ট নেওয়া হয়, স্টুডেন্টদেরকে হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে হচ্ছে এক একজন করে প্রতিনিধি করে যদি তারা সেভাবে জিনিসটা সবার মধ্যে ছড়িয়ে দেয়, তাহলে এটা নিয়ে মোটামুটি মানুষের একটা ধারণা তৈরি হবে। লিটল ম্যাগাজিনের সম্পাদকদের দাবি, বাংলা একাডেমি থেকে কর্নার সোহরাওয়ার্দী উদ্যানে সরিয়ে নেয় দর্শনার্থী কমেছে। আমরা তো ধরেন প্রতি বছর আইনে বই নিয়ে বসি, বাট তাদের সহযোগিতা পাইলে আমাদের যদি কাগজের দামটা যদি আমাদের কমায় দেবে, আমাদের আয়ত্তে আসে। তবে লিটল ম্যাগাজিনের আবেদন এখনও কমেনি বলে মনে করেন বইমেলার সদস্য সচিব। লিটল ম্যাগাজিন মানে হচ্ছে একটা ভিন্ন মাত্রা, এবং সেই বিবেচনায় লিটল ম্যাগাজিন চিরকালই একটা অফ ট্র্যাকের জিনিস, অন ট্র্যাকের জিনিস না। সেই সময় আমি হতাশ হই নাই। কবিতা, ছোট গল্প, পর্যালোচনা, বিশ্লেষণধর্মী প্রবন্ধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয় লিটল ম্যাগাজিনে, যা সাধারণত প্রতিষ্ঠিত মাধ্যমে করা সম্ভব হয় না। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজিবির প্রতিবাদের মুখে কুড়িগ্রামে শূন্য রেখায় বসানো সিসি ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছে বিএসএফ। সকালে ভুরুঙ্গামারীর দক্ষিণ বাঁশচানি সীমান্তের কাছে দুই বাহিনীর পতাকা বৈঠকে আশ্বাস দেওয়া হয়। বিজিবি জানায়, শূন্য রেখায় নিরাপত্তা বিবেচনা করে ক্যামেরাটি স্থাপন করে বিএসএফ। শিগগিরই এটি খুলে নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষীরা। এছাড়া ওই এলাকায় শূন্য রেখায় নির্মিত টিনের স্থাপনা খুলে ফেলা ও সীমান্তের 150 গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরি না করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে একমত হয়েছে দুই বাহিনী। বিজিবি বিএসএফ এর কমান্ডার পর্যায়ের একটি বৈঠক হয় সেখানে। চট্টগ্রাম সন্দ্বীপ নৌরুট বিআইডব্লিউটি এর মাধ্যমে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে পুরনো পদ্ধতি বাতিল করে 3টি প্রতিষ্ঠানকে নৌযান পরিচালনায় ইজারা দেওয়া হয়েছে, কমানো হয়েছে যাত্রী ভাড়াও। নৌরুটটি সিন্ডিকেট মুক্ত হওয়ার খুশি সন্দ্বীপবাসী। মূল ভূখণ্ড থেকে প্রায় 17 কিলোমিটার সাগর পাড়ি দিয়ে যেতে হয় সন্দ্বীপ। জাহাজ, স্পিডবোট, ট্রলার, কাঠের নৌকায় মৃত্যুকে হাতে নিয়েই যাতায়াত 5 লাখ মানুষের। এছাড়া বেহাল ঘাট, সময়মতো টিকিট না পাওয়া এবং বাড়তি ভাড়া তো আছেই। এক যুগের বেশি সময় ধরে চট্টগ্রাম জেলা পরিষদ নৌঘাটটি ইজারা দিয়ে পরিচালনা করে আসছিল। সম্প্রতি সন্দ্বীপবাসীর দাবির মুখে নৌপথটি পরিচালনার দায়িত্ব পায় বিআইডব্লিউটিএ।
ভবিষ্যতে এই ধরনের যে অনিশ্চয়তা অনিরাপত্তার মধ্যে দিয়ে আমাদের যাতায়াত করা লাগতো সেই যাতায়াত থেকে আমরা এই অনিরাপত্তা থেকে আমরা অনেকখানি মুক্ত হব। এখন যে মিলে আছে এই মিলে থাকলে আমরা সন্তুষ্ট, যার কারণ আমাদের যাতায়াতটা আগে যে কমপ্লেইন ছিল এই কমপ্লেইনটা আর নেক্সট টাইমে থাকবে না। আগে এই রুটে স্পিডবোটের সর্বনিম্ন ভাড়া ছিল 350 টাকা, এখন তা নির্ধারণ করা হয়েছে 250 টাকা। এছাড়া সার্ভিস ও মালামাল বোটে এবং স্টিমারে 100 টাকা কমিয়ে যাত্রী ভাড়া করা হয়েছে 120 টাকা। সদরঘাটে ঢুকেন আপনি 10 টাকা দিয়ে ঢুকে তারপরে যে লঞ্চে চলেন লঞ্চ যে ভাড়া নেয় বা বোট যে ভাড়া নেয়, তো সেরকম হবে সিস্টেমটাই। এখানেও সেই সিস্টেমটাই আমরা এস্টাবলিশ করলাম। এই সিস্টেমটা এখানে ছিল না, এটা আগে সিন্ডিকেটের মধ্যে ছিল, তারা ভাড়াটা ফিক্স করে দিত। এখন এই ভাড়াটা ফিক্স থাকবে, ভাড়া মালিক তুলবে। বিআইডব্লিউটি এর অধীনে উন্মুক্ত ঘোষণা করায় ঘাটতি দিয়ে এখন বৈধ নৌযানে যাত্রীরা পারাপার হতে পারবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। যদি মনে করে যে আরও কয়েকটা রোড পারমিট দেওয়া দরকার, তাহলে সেক্ষেত্রে সেই রোড পারমিট আমরা দিব। আর যদি দেখি যে না, এখানে যারা চাচ্ছে তাদের সেরকম স্পিড বোট নাই, তাদের নিরাপত্তার জন্য সমস্যা হবে, তাহলে আমরা সেক্ষেত্রে দিব না। নতুন প্রক্রিয়ায় সন্দ্বীপের অর্থনীতি, বাণিজ্য ও স্বাস্থ্য খাতে নতুন গতির পাশাপাশি পর্যটন খাত সমৃদ্ধ হবে বলে আশা স্থানীয়দের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মিউচুয়াল ফান্ড বিধিমালা এবং মার্জিন রুলস আধুনিকায়নে প্রাধান্য দিয়ে সুপারিশ জমা দিয়েছে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স। সোমবার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে খসড়া সুপারিশ জমা দেওয়া হয়। টাস্কফোর্সের সদস্যরা জানান, এসব সুপারিশ বাস্তবায়ন হলে শেয়ার বাজার ও বিনিয়োগকারীরা উপকৃত হবেন, পাশাপাশি সংস্কার প্রক্রিয়া আরও গতিশীল হবে। বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করতে গত বছরের 7 অক্টোবর 5 সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। মোট 17টি কার্যপরিধি নিয়ে কাজ শুরু করে এই টাস্কফোর্স। প্রায় 4 মাস পর সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের মিউচুয়াল ফান্ড বিধিমালা এবং মার্জিন রুলস আইনকে প্রাধান্য দিয়ে সুপারিশ বিএসইসিতে জমা দেয় টাস্কফোর্স। এতে বলা হয়, সুপারিশগুলোর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও সংস্কার নিশ্চিত হবে। এমনিতে ইনভেস্ট করেছিল, যার মার্জিন ছিল না, তার কিন্তু হয়তো রিয়েলাইজ লসের পরিমাণটা কম, ফোরসেলে কোনো প্রেশার নাই। বাট যাদের মার্জিনটা ছিল তাদের কিন্তু আলটিমেটলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে ভবিষ্যতে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাই এটাকে আমরা একটা টপ প্রায়োরিটি লিস্টে আমরা রাখছি। বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নে সুপারিশগুলো বাস্তবায়নে বিএসইসি দ্রুত পদক্ষেপ নেবে বলেও জানান টাস্কফোর্সের সদস্য। এখন এটাকে বাস্তবায়ন যারা করবেন ওনারা হচ্ছেন, যদি সেটাকে বাস্তবায়ন করেন এবং যারা আলটিমেটলি এটাকে ইমপ্লিমেন্ট করবেন, সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের, এখন যেহেতু কোনো পলিটিক্যাল প্রেশার নাই, আশা করতে পারি আমরা একটা যেটা প্ল্যান করছি এটা এক্সিকিউটেড হলে বাজারের জন্য লং টার্মে ভালো হবে। পুঁজিবাজারের সংস্কারে কার্যকর উদ্যোগ নিতে টাস্কফোর্সের সঙ্গে একমত হয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 24 বছর পর দিনাজপুরের স্বপ্নপুরী মিনি চিড়িয়াখানা বন্ধ করে দিল বন বিভাগ। মঙ্গলবার অভিযান চালিয়ে ভাল্লুক, রাজধনেশ, সাম্বার হরিণ সহ বিলুপ্ত প্রায় 74টি দেশি প্রাণী উদ্ধার করা হয়। বন বিভাগ বলছে, ব্যক্তিগতভাবে চিড়িয়াখানা করা বেআইনি। এগুলো বন্ধ করতে অভিযান শুরু হয়েছে সারা দেশে। পার্বত্য এলাকার ভাল্লুক 10 বছর ধরে দিনাজপুরের স্বপ্নপুরী মিনি চিড়িয়াখানায় বন্দী। অবশেষে এই গরাত থেকে মুক্ত করতে স্বপ্নপুরীতে হাজির বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এখান থেকে 5টি ভাল্লুক উদ্ধার করা হয়। সাম্বার হরিণ বিলুপ্ত প্রায়। একসময় এদের দেখা যেত দেশের গভীর পাহাড়ি বনে। স্বপ্নপুরীতে রয়েছে 17টি। এখানে রয়েছে বিলুপ্তির মুখে থাকা রাজধনেশও। এদের কেবল 3 পার্বত্য এলাকার গভীর বনে দেখা যায়। উদ্ধারকারী টিম আমাদেরকে তৈরি করতে হবে, যেটা স্পেশালি হচ্ছে বন্যপ্রাণী উদ্ধারের জন্য কাজ করবে। বন বিভাগ বলছে, এই চিড়িয়াখানা যখন হয়েছে তখন বন্যপ্রাণী সংরক্ষণ আইন ছিল না। 2018 সালে আইন পাশ হওয়ার পর এমন ব্যক্তিগত চিড়িয়াখানা অবৈধ। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ কেউ ব্যবসা করছে। 2012 সালের আগে অনেক চিড়িয়াখানা বা মিনি পিকনিক স্পট এরকম বিনোদন কেন্দ্রগুলোতে বন্যপ্রাণী ছিল। তো সেই বন্যপ্রাণীগুলো কিন্তু সেই আইনের প্রেক্ষিতে 180 দিন বা 60 দিন
সেই প্রেক্ষিতে কিন্তু আপনার বন্যপ্রাণীগুলো অবৈধ হয়ে গিয়েছে। সরকার আমাদেরকে ওই কাজের জন্য নিয়োজিত করেছেন, সেই ক্ষেত্রে আমরা মনে করেছি যে এই জায়গাটা থেকে অবৈধ জিনিসগুলো যেগুলো আছে এগুলো আমাদের নেওয়া উচিত এবং এগুলো প্রাকৃতিক পরিবেশে যেগুলো অবমুক্ত করা যায় এবং প্রাকৃতিক পরিবেশে যারা থাকতে পারবে তাদেরকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। 5টি রাজধনেশ ও 17টি সাম্বার হরিণ নেওয়া হয়েছে কক্সবাজার ডুলাহাজরা সাফারি পার্কে, আর ভাল্লুক, বানর ও ভোঁদড় নেওয়া হয় গাজীপুর সাফারি পার্কে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও চিড়িয়াখানা আইন অনুযায়ী দেশের বিপন্নপ্রায় প্রাণীগুলোর এভাবে প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই সারা দেশে ব্যক্তি পর্যায়ে যত বিনোদন কেন্দ্রে এরকম প্রাণী প্রদর্শন হচ্ছে তা একে একে অভিযানের মাধ্যমে রক্ষা করা হবে বলে জানিয়েছে বন বিভাগ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, স্বপ্নপুরী, দিনাজপুর। প্রতি বছর মাঘের শেষ বুধবার বগুড়ার গাবতলীতে পোড়াদহ বা সোনাশী মেলা হয়। মেলাটি মাছের মেলা হিসেবে পরিচিত হলেও পাওয়া যায় পান, চুন, গৃহস্থালির সব পণ্যের পাশাপাশি গহনা ও খেলার সামগ্রী। এবারও ব্যাপক দর্শনার্থীর আশা করছেন আয়োজকরা। বগুড়ার গাবতলী উপজেলার ইছামতি নদীর তীরে আয়োজিত মেলাকে পোড়াদহর মেলা নামেই জানে স্থানীয়রা, তবে দেশব্যাপী পরিচিত মাছের মেলা হিসাবেই। মেলায় বিভিন্ন স্থান থেকে এসেছে মিষ্টি, গৃহস্থালী পণ্য সহ গহনা ও খেলনা সামগ্রী নিয়ে দোকানিরা। আমি চুরি ফিতে কসমেটিকের দোকান করি, প্রত্যেক বছর এখানে দোকান করি। এবার আল্লাহ আসলে 1 লাখ টাকার আশা আছে যে বিক্রি করব। 300 350 দোকান, একটা করে দোকানের 10 মণ 12 মণ মাছ আছে, তা আমরা হিসেব করে দেখেছি 50,000 মণ মাছ হবে। এবারও মেলায় ব্যাপক দর্শনার্থীর সমাগমের কথা জানিয়ে আয়োজকদের আশা কেনাকাটা হবে 100 কোটি টাকারও বেশি। এই মেলাতে একটা প্রসিদ্ধ হলো কি, এখানে প্রায় 4000 দোকান বসে, মূলত মাছের দোকান বেশি এবং মিষ্টির দোকান, এবং এই মেলাতে নিত্য প্রয়োজনীয় কৃষি সামগ্রী থেকে শুরু করে পান, চুন পর্যন্ত এই মেলাতে পাওয়া যায়। দর্শনার্থীদের নিরাপত্তায় কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ। মেলার ভিতরে এবং মেলার বাহিরের রাস্তা সহ সব দিক দিয়েই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে ট্রাফিক পুলিশের ডিপ্লয়মেন্ট করা হয়েছে যাতে করে মেলার ভিতরে আগত যানবাহনটার বিষয়গুলোতে নিষেধ করা যায়। রীতি অনুযায়ী মাছ মেলার পরদিন হবে বউ মেলা, যেখানে কেবলই নারীরাই সুযোগ পান কেনাকাটা করার। আসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।